হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আজকে ক্লাসে আমি তোমাদের রেলওয়ে এনটিপিসির গ্র্যাজুয়েশন লেভেলের 11ই জুন 2025 ফার্স্ট শিফটে আসা ম্যাথের কোশ্চেনগুলো সলভ করাবো। তো চলো আজকে ক্লাসটা শুরু করি। কি বলছে দেখো, 33.6 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি অর্ধগোলাকার টুপির আয়তন কত ঘন সেমি। তাহলে অর্ধগোলাকার টুপির আয়তন বের করতে বলেছে, মানে অর্ধগোলকের আয়তন বের করতে হবে। আমরা গোলকের আয়তন কি জানি, 4/3 পাই আর কিউব। তাহলে অর্ধগোলকের আয়তন কি ঠিক তার অর্ধেক হয়, মানে 2/3 ইন্টু পাই ইন্টু আর কিউব। তাহলে এক্ষেত্রে আটটা হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ আমাকে বলে দিয়েছে 33.6 সেমি, মানে আমার আয়তনটা কত হবে 2/3 ইন্টু পাই ইন্টু আর এর জায়গায় আমি 33.6 বসাবো, তার কিউব আছে মানে তিনটে 33.6 এর গুণ লিখতে পারি ইন্টু 33.6, এত ঘন সেমি। আচ্ছা দেখো, 3 দিয়ে একটা 33.6 কে কাটলে কত হয়, 11.2 হয়। আমাকে এর আয়তন বের করতে বলেছে, মানে আমাকে, আচ্ছা পাইটাকে আমি পাই রাখবো, দেখো অ্যান্সার গুলোই সব পাই দিয়েছে। তাহলে আমাকে এদের গুণ বের করতে হবে। তাহলে 2 আর 11.2 যদি গুণ করি তাহলে কত হয়, 22.4 হয়। তার সাথে 33.6 দুটো গুণ, আচ্ছা একটাকে 33.6 গুণ করি আমি। তাহলে 33.6 গুণ করলে কত, 4 6 24 4 হাতে 2, 6 2 12 দিয়ে 14 4 হাতে 1, 6 2 12 রাখে 13 গুণ, যদি 3 দিয়ে গুণ করি 3 4 12 2 হাতে 1, 3 2 6 রাখে 7, 3 2 6 গুণ 3 4 12 2 হাতে 1, 3 2 6 রাখে 7, 3 2 6। এগুলো যোগ করলে কত হচ্ছে 4, 4 আর 2 6, 2 এর সাথে 9 আর 3 12 2 হাতে 1, 7 আর 8 6 14 আর 15 5 হাতে 1, 6 রেখে 7 আর দশমিক বসবে একটা দুটোর পরে, মানে 752.64। এর সাথে আবার আরেকটা 33.6 গুণ হবে, তাহলে গুণ 33.6 যদি করি, ক্যালকুলেশনটা দেখো একটু বড় হচ্ছে, এটা বড় দিয়েছে কিছু করার নেই। তা 4 6 24 4 হাতে 2, 6 6 36 2 38 8 হাতে 3, 6 2 12 3 15 5 হাতে 1, 5 6 30 1 31 1 হাতে 3, 6 7 42 আর 3 45 গুণ 3 দিয়ে যদি গুণ করি 3 4 12 2 হাতে 1, 3 6 18 19 9 হাতে 1, 3 2 6 রাখে 7, 3 5 15 5 হাতে 1, 3 7 21 রাখে 22 গুণ 3 দিয়ে গুণ করলে 3 4 12 2 হাতে 1, 3 6 18 19 9 হাতে 1, 3 2 6 রাখে 7, 3 5 15 5 হাতে 1, 3 7 21 রাখে 22। তাহলে এত বড় গুণটা হলো 4 8 2 10 শূন্য হাতে 1, 2 রেখে 3, 3 আর 9 12, 12 5 17 7 হাতে 1, 9 রেখে 10, 10 এর সাথে 17 রেখে 18 8 হাতে 1, 7 রেখে 8 5 13, 13 5 18 8 হাতে 1, 5 রেখে 6 2 8 4 12 2 হাতে 1, 2 রেখে 3 আর 2 5 2। এত বড় বেরোলো, পয়েন্ট বসবে তিনটের পরে, মানে হবে কত 25288.704, এত পাই হবে। তো আমার 2 দশমিক স্থানে বের করতে বলেছে, দেখো 2 দশমিক স্থানে বের করতে বলেছে বলে আমার এত কষ্ট হলো। যদি আমার পুরো অ্যান্সারটা দিত আমি কিন্তু এককের ঘরের অঙ্কগুলো গুণ করেও বের করতে পারতাম, কিন্তু এখানে এককের ঘরের অঙ্ক গুণ করে আমার এককের ঘরে এখানে 4 এসেছে, কিন্তু আমার অপশনে 4 নেই, 2 দশমিক স্থান পর্যন্ত দিয়েছে, মানে 4টা আমার হটে যাবে। আমার অ্যান্সার তাহলে কত হবে 25288.70 পাই, এটা আমার অ্যান্সার হবে। তো অঙ্কটা খুব জটিল দিয়েছে, ক্যালকুলেশনটা অনেকটা বড় হলো, তো যাই হোক এটা আমার অ্যান্সার হবে। গুণগুলো ঠিক করে করতে হবে। তারপরেরটা কি বলছে দেখো, একজন মানুষ তার মাসিক বেতনের 12% বাড়ি ভাড়ায় ব্যয় করে। যদি প্রতি মাসে সে পরিবহনের জন্য 407 টাকা এবং মুদিখানার জন্য 8657 টাকা খরচ করে এবং অবশিষ্ট 924 টাকা সঞ্চয় করে, তাহলে তার মাসিক বেতন কত। আচ্ছা দেখো, টোটাল মাসিক বেতন আমি কি ধরতে পারি, টোটালটা হচ্ছে 100% টোটাল বেতনটা, তার মধ্যে 12% সে বাড়ি ভাড়ায় ব্যয় করছে। তাহলে 12% ব্যয় করলে আর কত পার্সেন্ট থাকছে, 100% থেকে 12% ব্যয় করেছে মানে থাকছে আর কত, 88%। তাহলে এই 88%টা সে কিসে কিসে খরচ করছে, পরিবহনের জন্য 407 টাকা, মুদিখানার জন্য 8657 এবং অবশিষ্ট 924, মানে এই তিনটে মিলেই হচ্ছে বাকি 88%টা। তাহলে 88%টা কত, এই তিনটে যোগফল, মানে 407 যোগ 8657 যোগ 924, এই তিনটে যোগফলটাই হচ্ছে বাকি 88%টা। তা যোগ করলে কত, 4 এর সাথে 11 এর সাথে 18 8 হাতে 1, 2 রেখে 3 এর 5 8, 9 এর 6 15, 15 এর 4 19 এর 9 হাতে 1, 8 এর 1 9। তার মানে আমি কি পেলাম, 88%টা কার সাথে সমান, 9 9 8 8 এর সাথে সমান। আমাকে কি বার করতে বলেছে, তাহলে তার বেতন কত, বেতনটা কত পার্সেন্ট, বেতনটা হচ্ছে 100%। তাহলে 88% যদি এতর সাথে সমান হয় তাহলে 100% কতর সাথে সমান হবে, 100% তাহলে সমান হবে 9 9 8 8 গুণ 100 ডিভাইডেড বাই 88। আচ্ছা এটাকে যদি আমি 11 দিয়ে কাটাকুটি করি হবে 8, আর এখানে কাটলে হবে 9, আর 8 8 একসাথে বসতে পারেন, একটা শূন্য 8। আচ্ছা 4 দিয়ে যদি কাটি তাহলে হবে 2, আর এখানে কাটলে হবে 2 1 0 2 2 8 7, আর 2 দিয়ে 100 কে কাটলে হবে, এটা হবে 50। এবার যদি গুণ করে দিই তাহলে 5 7 35 এর 5 হাতে 3, 5 2 10 আর 3 13, 3 হাতে 1, 5 2 10 এর 11 শূন্য, মানে 11,350 টাকা, এটাই হবে তার মাসিক বেতন। মানে আমার অ্যান্সার হবে অপশন এ। তারপরেরটা
বা এটা দেখো গুণ করার দরকার নেই, তুমি এককের ঘরের অঙ্ক দেখে দেখো 7 আর 0 গুণ করলে তো এককের ঘরে শূন্যই হবে, আমার পুরো এটা গুণ করার দরকার নেই, আমি এককের ঘরের অঙ্ক দেখে এটা একদম করে ফেলতে পারি, আমার এত গুণ করার কোনো প্রয়োজন নেই। তারপর একটা, আচ্ছা এটা দেখো, এটা খুব ভালো অঙ্ক দিয়েছে, কি দিয়েছে দেখো 31 টু দি পাওয়ার 10 আছে, আবার উপরে 31 টু দি পাওয়ার 9 গুণ 2 টু দি পাওয়ার 15 2 টু দি পাওয়ার 14। আচ্ছা দেখো উপর নিচে যদি সেম জিনিস থাকে মানে x টু দি পাওয়ার 9 বাই x টু দি পাওয়ার 8 মানে আমি কি লিখতে পারি, এটা ভাগ রয়েছে তাহলে হয়ে যায় x টু দি পাওয়ার 9 মাইনাস 8 মানে হয়ে যায় x। তাহলে এক্ষেত্রেও দেখো তাহলে কি হবে 31 টু দি পাওয়ার 10 মাইনাস 9 গুণ 2 টু দি পাওয়ার 15 উপরে বাই 2 টু দি পাওয়ার 14 মানে কি হয়ে যাবে 2 টু দি পাওয়ার 15 মাইনাস 14, পাওয়ারে উপর নিচে থাকলে মাইনাস হয়ে যায়, ভাগ থাকলে মাইনাস হয়, গুণ 84 টু দি পাওয়ার কি হবে 6 মাইনাস 5, তার মানে কত 31 টু দি পাওয়ার 10 মাইনাস 9 মানে 1, মানে 31 টু দি পাওয়ার 1 মানে 31ই হবে, গুণ এক্ষেত্রেও তাই 2 টু দি পাওয়ার 1 মানে 2 হবে, গুণ 84 টু দি পাওয়ার 1 মানে 84। এবার গুণ করতে হবে, গুণ আমি কি করবো, আমি খালি এককের ঘরের অঙ্কগুলো গুণ করি, তাহলে দেখো কারণ কি, কারণ সবকটা অ্যান্সারে দেখো এককের ঘরের অঙ্ক আলাদা, 4 এর সাথে 2 গুণ করলে এককের ঘরে 8 হয়, 8 এর সাথে 1 গুণ করলে এককের ঘরে 8ই হবে, মানে আমার যে অ্যান্সার হবে তার এককের ঘরের অঙ্ক 8 হবে। তো এই বি নম্বর অপশনে দেখো এককের ঘরে 8 আছে, তাহলে আমার অ্যান্সার হবে অপশন বি। বাকি তোমরা গুণ করে নিতে পারো, গুণ করলে দেখবে এটাই আসবে। তারপর একটা কি বলছে দেখো, এক্স ওয়াই এবং জেড এর বেতনের অনুপাত হচ্ছে 10:20:20, যদি তাদের বেতন যথাক্রমে 82%, 50% এবং 19% বৃদ্ধি পায় তাহলে তাদের বেতনের নতুন অনুপাত কত হবে। তাহলে এক্স ওয়াই আর জেড এর বেতনের অনুপাত কত দিয়েছে, এক্স ইস টু ওয়াই ইস টু জেড কত দিয়েছে 10:20:20, দেখো সবকটাকেই তো 10 দিয়ে ভাগ করা যায়, তাহলে আমি লিখতে পারি 1:2:2। আচ্ছা এবার কি বলছে দেখো, এদের বেতন 82%, 50%, 19% বৃদ্ধি করে। দেখো যখন এরকম বলবে না যে এত পার্সেন্ট বৃদ্ধি করেছে, তাহলে আমি 1:2:2টাকে আমি সবার সাথে যদি 100 গুণ করে দিই তাহলে কত হবে 100:200:200। তবে দেখো 1:2:2 থাকছে, কেন 100 গুণ করলাম, তাহলে দেখো তাহলে আমার এই পার্সেন্টেজ কতটা বাড়ছে সেটা হিসাব করতে আমার সুবিধা হবে, মানে আমি ধরতে পারি এক্স এর বেতন হচ্ছে 100, তাহলে ওয়াই এর বেতন হবে কত 200, আর জেড এর বেতনও হবে কত 200, এটা আমি ধরে নিলাম। এবার কি বলছে দেখো, যদি তাদের বেতন যথাক্রমে 82%, মানে এক্স এর বেতন বাড়ছে 82%, এক্স এর বেতন ছিল 100, তাহলে 82% বাড়া মানে কি, মানে 100 তে 82 বাড়বে, তাহলে এক্স এর নতুন বেতন কত হবে, এক্স এর নতুন বেতন হবে তাহলে 100 যোগ 82 মানে 182। আচ্ছা ওয়াই এর বেতন বাড়ছে দেখো 50%, 50% বাড়ছে মানে কি, মানে 100 যদি 100 টাকাই বাড়ছে 50 টাকা, ওয়াই এর বেতন ছিল 200 টাকা, তাহলে 100 টাকায় যদি 50 টাকা বাড়ে 200 টাকায় কত বাড়বে, 200 টাকায় 100 টাকা বাড়বে, তাহলে ওয়াই এর বেতন ছিল 200 আর বাড়লো 100, তাহলে ওয়াই এর বেতন এখন কত হবে 200 যোগ 100 মানে 300। আচ্ছা জেড এর বেতন কত ছিল 200, জেড এর বেতন কত পার্সেন্ট বাড়ছে 19%, 19% বাড়ছে মানে কি 100 টাকায় বাড়ছে 19 টাকা, ছিল হচ্ছে 200 টাকা, তাহলে 100 টাকায় যদি 19 টাকা বাড়ে 200 টাকায় কত বাড়বে, 19 দুগুণে 38 টাকা বাড়বে, তাহলে জেড এর বেতন এখন কত হবে 200 টাকা ছিল আর 38 বাড়লে তাহলে হবে 238। আমাকে কি বের করতে বলেছে, তাদের বেতনের নতুন অনুপাত, তাহলে এক্স ইস টু ওয়াই ইস টু জেড এর বেতনের নতুন অনুপাতটা কি হবে 182:300:238, প্রত্যেকটাকে দেখো 2 দিয়ে ভাগ করা যায়, ভাগ করলে কত 91:150:119, মানে 91:150:119, দেখো বি নম্বর অপশন আছে, তাহলে এটাই রাইট অ্যান্সার হবে। তারপরেরটা কি বলছে দেখো, নিচের কোন বিকল্পটি 216x³ প্লাস 27y³ প্লাস এটার সমতুল্য, তাহলে দেখো 216x³ কি করলে আসে 6 এর কিউব করলে 216 আসে, মানে এটা মানে কি, এটা মানে হচ্ছে 6x তার হোল কিউব প্লাস 27y³ মানে কি 3y তার হোল কিউব করলে 27y³ আসে, তাহলে দেখো আর বাকিগুলো আমার যাই আছে আমি করলাম না, তাহলে আমার x যুক্ত পদটা হবে 6x প্লাস 3y, এই পদটা আসবে, তো 6x প্লাস 3y দেখো এই অপশনটাতেই আছে, তাহলে আমার এই অপশনটাই আসবে, তা না হলে 8x এর কিউব করলে দেখো 216 আসে না, যদি 6x এরও আমি কিউব করি, এগুলো যদি ফর্মুলায় ফেলে দেখো 6x তার হোল কিউব আসবে, তাহলে এটা আসতে পারে, কিন্তু 6y এর কিউব করলে তো আর আমার 27y³ আসবে না, তাহলে আমার অ্যান্সার হবে অপশন এ। বাকি এটা করে দেখতে পারো ভেঙে, এটাই আসবে, বা আমি ফর্মুলাটাই ভেঙে দিই, ফর্মুলা কি ছিল a কিউব প্লাস b কিউব প্লাস 3a² b, মানে 3 ইন্টু a স্কোয়ার মানে কত, a হচ্ছে 6x তার স্কোয়ার ইন্টু b মানে হচ্ছে 3y প্লাস 3ab স্কোয়ার, মানে 3 ইন্টু a মানে হচ্ছে 6x ইন্টু b মানে হচ্ছে 3y তার স্কোয়ার, এটা করলেও দেখো উপরে এটা চলে আসবে, তা আমি দেখেই বুঝতে পারছি যে এটাই হবে, তাই এটা একবারে বসিয়ে দিতে পারি। তারপর কি বলছে দেখো, sec phi মাইনাস tan phi তার স্কোয়ার ইন্টু 1 প্লাস sin phi তার স্কোয়ার ভাগ cos square phi। আচ্ছা আমি এটাকে কি লিখতে পারি, এটাকে হচ্ছে এরকম আকারে লিখছি, sec phi মাইনাস tan phi তার স্কোয়ার ইন্টু 1 প্লাস sin phi তার স্কোয়ার, পুরোটার বাই cos square phi করে দিই, এটা আমি করতে পারি, তাহলে সুবিধা হবে। আচ্ছা উপরেরটাকে আমি কি লিখতে পারি, sec phi কে আমি লিখতে পারি হচ্ছে 1 বাই cos phi মাইনাস
tan কে আমি কি লিখতে পারি sin বাই cos, মানে sin phi বাই cos phi পুরোটার স্কোয়ার ইন্টু 1 প্লাস sin phi পুরোটার স্কোয়ার বাই cos স্কোয়ার phi আমি লিখতে পারি এটাকে। আমি যদি এটাকে লসাগু করি তাহলে কি হবে cos phi আর উপরে আসছে 1 মাইনাস sin phi পুরোটার স্কোয়ার ইন্টু 1 প্লাস sin phi তার স্কোয়ার বাই cos স্কোয়ার phi। আচ্ছা, এবার আমি কি করতে পারি দেখো, এটাকে আমি লিখতে পারি 1 মাইনাস sin phi, আচ্ছা 1 মাইনাস sin phi তার স্কোয়ার ইন্টু 1 প্লাস sin phi তার স্কোয়ার বাই এই cos phi টার স্কোয়ার ছিল এটা নিচেই চলে আসবে, মানে নিচে একটা cos স্কোয়ার phi আগেই ছিল, তার সাথে আরো একটা cos স্কোয়ার phi, এই cos phi টা নিচে তার স্কোয়ারটা নিচে আসলে cos স্কোয়ার phi হবে। আচ্ছা দেখো, তাহলে এইটা দেখো দুটো জিনিসের গুণ রয়েছে 1 প্লাস sin phi ইন্টু 1 মাইনাস sin phi, এটাকে আমি কি লিখতে পারি, এটাকে আমি এইভাবে লিখতে পারি 1 মাইনাস sin phi ইন্টু 1 প্লাস sin phi পুরোটার হোল স্কোয়ার, মানে দেখো a স্কোয়ার b স্কোয়ার রয়েছে আমি সেটাকে লিখতে পারি তো a গুণ b তার স্কোয়ার, সেটাই লিখলাম বাই নিচে cos স্কোয়ার phi গুণ করলে হয়ে যাবে cos টু দি পাওয়ার 4 phi। তাহলে দেখো উপরে দেখো a মাইনাস b, আমি যদি 1 কে a ধরি আর sin phi কে b ধরি তাহলে কি আকারে রয়েছে a মাইনাস b ইন্টু a প্লাস b। এটা কার ফর্মুলা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার এর ফর্মুলা, যেখানে a হচ্ছে 1 আর b হচ্ছে sin phi, তাহলে a স্কোয়ার মানে 1 এর স্কোয়ার করলে 1 ই হবে, মাইনাস b স্কোয়ার মানে sin phi এর স্কোয়ার করলে sin স্কোয়ার phi হবে তার হোল স্কোয়ার বাই cos টু দি পাওয়ার 4 phi। তাহলে 1 মাইনাস sin স্কোয়ার phi মানে আমি কি জানি cos স্কোয়ার phi, তাহলে উপরে কি পেলাম cos স্কোয়ার phi তার হোল স্কোয়ার বাই নিচে কি পেলাম cos টু দি পাওয়ার 4 phi। আচ্ছা cos স্কোয়ার phi এর স্কোয়ার করলে কি হবে cos টু দি পাওয়ার 4 phi বাই cos টু দি পাওয়ার 4 phi, cos টু দি পাওয়ার 4 phi cos টু দি পাওয়ার 4 phi কেটে গেলে আমার অ্যান্সার হবে 1, তাহলে আমার অ্যান্সার হবে অপশন ডি। তারপরেরটা কি বলছে দেখো, প্রিয়া 45 কেজি আপেল এবং আম, মানে আপেল এবং আম মিলে হচ্ছে 45 কেজি, টোটাল 1240 টাকায় কিনেছিল। আপেল এবং আমের দাম যথাক্রমে 25 টাকা পার কেজি, মানে আপেলের দাম হচ্ছে 25 টাকা পার কেজি আর আমের দাম হচ্ছে 30 টাকা পার কেজি। সে আলাদাভাবে আমের জন্য কত টাকা খরচ করেছে, মানে সে টোটাল কত টাকার আম কিনেছে সেটা বের করতে হবে। আচ্ছা আপেল আর আম মিলে কিনেছে 45 কেজি, আচ্ছা আমেরটা বের করতে বলেছে, আমি ধরছি সে x কেজি আম কিনেছে আর বাকিটা আপেল কিনেছে, টোটাল হচ্ছে 45 কেজি দুটো মিলে, তাহলে x কেজি যদি আম কিনে তাহলে আপেল কিনবে হচ্ছে 45 মাইনাস x কেজি, এতটা আপেল কিনেছে। আচ্ছা আপেলের দাম কত, আমের দাম, আচ্ছা আমের দামটা কত, আমের দাম ছিল 30 টাকা পার কেজি, মানে 1 কেজি আমের দাম ছিল 30 টাকা, তাহলে x কেজি আমের দাম কত হবে 30x টাকা, 1 কেজির দাম যদি x টাকা হয় 30 কেজির দাম কত হবে 30x টাকা। আচ্ছা আর আমের দাম কত, এই আপেলের দাম কত, আপেলের দাম ছিল 25 টাকা পার কেজি আর কত কেজি আপেল কিনেছে 45 মাইনাস x, মানে 1 কেজি আপেলের দাম হচ্ছে 25 টাকা, তাহলে 45 মাইনাস x কেজি আপেলের দাম কত হবে 45 মাইনাস x ইন্টু 25। তাহলে এই দুটোর যোগফল, এইটা হচ্ছে আমের দাম প্লাস আপেলের দাম, এই দুটো দামের যোগফলই আমার কত বলেছে, টোটাল কত টাকার আপেলের আম কিনেছে 1240, মানে এই দুটোর যোগফলই হচ্ছে 1240। আমি এটাকে সমাধান করি তাহলে কত হবে 30x প্লাস, আচ্ছা 45 গুণ 25 যদি করি তাহলে কত হয় 5 25 সঙ্গে 125 এর 5 হাতে 12, 4 25 সঙ্গে 100 আর 12 125 মাইনাস 25x সমান সমান হবে 1240। তাহলে 30x আর 25x যদি বিয়োগ করি হবে 5x সমান সমান 1240 আর 1125 ডান পাশে গেলে মাইনাস হয়ে যাবে, 1240 থেকে 1125 বাদ দিলে হবে কত 115, 115। তাহলে x এর মান কত হবে 115/5, 115/5 করলে কত হয় এটাকে 23 হয়, মানে x এর মান হলো 23। x টা আমি কি ধরেছিলাম, আমি ধরেছিলাম কত কেজি আম কিনেছে, তাহলে কত কেজি আম কিনেছে 23 কেজি। আমাকে কি বার করতে বলেছে আমের জন্য কত টাকা খরচ করেছে, মানে 23 কেজি আম কত টাকা দিয়ে কিনেছে, 1 কেজি আমের দাম কত, 1 কেজি আমের দাম 30 টাকা, তাহলে 23 কেজি আম কত টাকা দিয়ে কিনেছে 30 গুণ 23 টাকা দিয়ে, 1 কেজির দাম যদি 30 টাকা হয় 23 কেজির দাম কত হবে 23 গুণ 30 মানে 3 23 69, মানে 690 টাকা হবে। তাহলে আমের জন্য কত টাকা খরচ করেছে 690 টাকা, অপশন সি। তারপরেরটা কি বলছে দেখো, দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা অপেক্ষা যথাক্রমে 46% এবং 54% বেশি, সংখ্যা দুটি অনুপাত করতে। তা যখনই এরকম বলবে, এই টাইপটা খুব ইম্পর্টেন্ট, এখন খুব আসছে, আমি তৃতীয় সংখ্যাটাকে 100 ধরে নিই তাহলে আমার সুবিধা হবে, আমি ধরেছি তৃতীয় সংখ্যাটা 100। তাহলে কি বলেছে, দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা অপেক্ষা 46% আর 54% বেশি, তাহলে প্রথম সংখ্যাটা তৃতীয় সংখ্যা থেকে 46% বেশি, তাহলে তৃতীয়টা যদি 100 হয় প্রথম সংখ্যাটা কি 100 থেকে আরো 46 বেশি হবে, 46% মানে কি 100 তে 46 বেশি, তাহলে প্রথম সংখ্যাটা হবে কত 100 যোগ 46 মানে 146, আর দ্বিতীয় সংখ্যাটা কত হবে তৃতীয়টার থেকে 54% বেশি, মানে 100 থেকে আরো 54 বেশি, তাহলে দ্বিতীয় সংখ্যাটা হবে 154। কি বলেছে সংখ্যা দুটির অনুপাত, তাহলে প্রথম আর দ্বিতীয় সংখ্যার অনুপাত কত হবে 146:154।
2 দিয়ে ভাগ করা যায়, তাহলে কত হবে 73:77। আচ্ছা আমার অ্যান্সার হচ্ছে অপশন এ তে, দেখো 73:77 অপশন এ হবে। তারপরেরটা কি বলছে দেখো, 72 কিমি পার ঘন্টা বেগে চলমান ট্রেন এ বিপরীত দিক থেকে 63 কিমি পার ঘন্টা বেগে চলমান ট্রেন বি কে সম্পূর্ণভাবে অতিক্রম করতে 24 সেকেন্ড সময় নেয়। তাহলে দুটো ট্রেন বিপরীত দিক থেকে আসছে, তা বিপরীত দিক থেকে চলে আসলে আপেক্ষিক গতিবেগটা কি হয়ে যায়, ট্রেন দুটোর গতিবেগের সমষ্টি। তাহলে এক্ষেত্রে আপেক্ষিক গতিবেগটা কত হয়ে যাবে, 72 কিমি পার ঘন্টা আর 63 কিমি পার ঘন্টা, এই দুটোর সমষ্টি, মানে 72 যোগ 63 এত কিমি পার ঘন্টা। যোগ করলে কত হয়, 3 আর 2 5, 6 এর সাথে 13, মানে 135 কিমি পার ঘন্টা। তাহলে কিমি পার ঘন্টাটাকে আমি কি নেবো, মিটার পার সেকেন্ডে নেবো। কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে নিতে গেলে কি করতে হয়, 5/18 দিয়ে গুণ করতে হয়, গুণ করে দিই, এত ইন্টু 5/18 এত মিটার পার সেকেন্ড। আচ্ছা 9 দিয়ে এটাকে কাটাকুটি যায়, 9 দিয়ে কাটলে হয় 2, আর এখানে কাটলে 9 কে 9, 4 5 মানে 5, মানে 15 গুণ 5 মানে 75/2 মিটার পার সেকেন্ড। মানে ট্রেন দুটোর আপেক্ষিক গতিবেগ হচ্ছে 75/2 মিটার পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে পরস্পরকে 75/2 মিটার অতিক্রম করে। আচ্ছা তারপরে কি বলেছে, সম্পূর্ণ রূপে অতিক্রম করতে 24 সেকেন্ড সময় নেয়, মানে ট্রেন দুটো 1 সেকেন্ডে এত মিটার পার সেকেন্ড তাদের আপেক্ষিক গতিবেগ পেয়েছে, মানে 1 সেকেন্ডে পরস্পরকে অতিক্রম করে 72/2 এই 75/2 মিটার। তাহলে 24 সেকেন্ডে পরস্পরকে কতটা অতিক্রম করবে, 75/2 ইন্টু 24 এত মিটার হবে। 2 দিয়ে এটাকে কাটলে হবে 12, মানে 75 গুণ 12 করলে কত, 750 আর 150 মানে 900 হবে। তাহলে ট্রেন দুটো 24 সেকেন্ডে পরস্পরকে 900 মিটার অতিক্রম করবে, মানে পরস্পরকে অতিক্রম করবে মানে ট্রেন দুটোর দৈর্ঘ্যের সমষ্টি, পরস্পরকে অতিক্রম করা মানে ট্রেন দুটোর দৈর্ঘ্যের সমষ্টি হচ্ছে 900 মিটার, মানে ট্রেন এ প্লাস ট্রেন বি এদের দৈর্ঘ্যের সমষ্টি কত হবে, 900 মিটার। আবার কি বলেছে দেখো, ট্রেন বি এর দৈর্ঘ্য ট্রেন এর দৈর্ঘ্যের 1.5 গুণ, মানে ট্রেন এর দৈর্ঘ্য যদি x হয়, ট্রেন এর দৈর্ঘ্য যদি x হয়, তাহলে ট্রেন বির দৈর্ঘ্য কত হবে, ওর 1.5 গুণ, মানে 1.5x হবে। আবার এই দুটোর সমষ্টি কত ছিল, 900, মানে x আর 1.5x এর সমষ্টি হবে 900। তাহলে আমি যদি এখান থেকে x এর মানটা বের করি, x আর 1.5x যোগ করলে কত, 2.5x হচ্ছে 900। তাহলে x এর মান কত হবে, 900/2.5, পয়েন্টটা যদি তুলে দিই গুণ 10। আচ্ছা 5 দিয়ে কাটাকুটি করলে হয় 25, 5 দিয়ে কাটাকুটি করলে হয় 5, আর এখানে 5 দিয়ে কাটলে 1, 4 0 8 0। আবার যদি 5 দিয়ে কাটি তাহলে 3, 3 0 মানে 6, মানে x এর মান কত হবে, 36 গুণ 10 মানে 360, মানে x টা কি ধরেছিলাম, ট্রেন এ, তাহলে ট্রেনের দৈর্ঘ্য পেলাম কত, 360। ট্রেন এর দৈর্ঘ্য হচ্ছে 360, আর ট্রেন তাহলে বির দৈর্ঘ্য কত হবে, 900 - 360, অথবা 1.5 গুণ 360 করলেও হবে, দেখবা 540 হবে। তাহলে দুটো ট্রেনেরই দৈর্ঘ্য পেয়ে গেলাম। এবার কি বলছে দেখো, ট্রেন বি একটি সেতু সম্পূর্ণভাবে অতিক্রম করতে 62 সেকেন্ড সময় নেয়। দেখো একটা সেতুকে সম্পূর্ণভাবে অতিক্রম করা, একটা ট্রেন সেতুকে অতিক্রম করছে মানে কি, মানে ট্রেনটা নিজের দৈর্ঘ্য যাচ্ছে প্লাস সেতুর দৈর্ঘ্য যাচ্ছে। তাহলে ট্রেনটা 62 সেকেন্ডে বি ট্রেনটা সেতুটাকে অতিক্রম করছে, মানে 62 সেকেন্ডে বি ট্রেন কতটা যায় সেটা আমি দেখতে হবে। বি ট্রেনের গতিবেগ কত ছিল, 63 কিমি পার ঘন্টা। তাহলে 63 কিমি পার ঘন্টাটাকে আমি মিটার পার সেকেন্ডে নিই। বি ট্রেনের গতিবেগ হচ্ছে 63 কিমি পার ঘন্টা, এটা মানে কত মিটার পার সেকেন্ড নিই, মানে 63 গুণ 5/18 করি, এত মিটার পার সেকেন্ড হবে। এটা 9 দিয়ে কাটাকুটি যায়, 9 দুগুণে 18, 7 9 63, মানে হচ্ছে 35/2 মিটার পার সেকেন্ড। মানে ট্রেন বি 1 সেকেন্ডে যাচ্ছে 35/2 মিটার। তাহলে ট্রেন বি 62 সেকেন্ড সময় লাগছে সেতুটাকে অতিক্রম করতে, মানে 62 সেকেন্ডে কতটা যাবে, তাহলে 62 সেকেন্ডে যাবে হচ্ছে 35/2 ইন্টু 62 এত মিটার। 2 দিয়ে যদি কাটাকুটি করি হবে 31, তাহলে 62 সেকেন্ডে কত মিটার যাচ্ছে, 31 5, 5 31 হবে 155 এর 5 হাতে 15, 31 গুণ 3 করলে হয় 93, 93 আর 15 হয় 108, মানে 1085 মিটার যাচ্ছে ট্রেনটা। বি ট্রেনটা 62 সেকেন্ডে যাচ্ছে হচ্ছে 1085 মিটার। 1085 মিটার যাচ্ছে মানে ট্রেনটা সেতুটাকে অতিক্রম করছে, মানে ট্রেনটার নিজের দৈর্ঘ্য যাচ্ছে প্লাস সেতুটার দৈর্ঘ্য যাচ্ছে, মানে ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য মিলে 1085 মিটার। আমাকে বের করতে বলেছে সেতুর দৈর্ঘ্য। তাহলে এই দুটোর দৈর্ঘ্য থেকে, ট্রেন আর সেতুর দৈর্ঘ্য থেকে আমি যদি বি ট্রেনটার দৈর্ঘ্য বাদ দিই, মানে 540 মিটার বাদ দিই, তবেই সেতুর দৈর্ঘ্য বেরিয়ে যাবে। তাহলে সেতুর দৈর্ঘ্য কত হবে, 1085 মাইনাস 540, বাদ দিলে কত হবে, 5 4 5, মানে 545 মিটার। মানে আমার অ্যান্সার হবে অপশন ডি হবে। তো অঙ্কটাও বেশ বড় অঙ্ক দিয়েছিল, তো এরকম টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় এসেছে। তারপর একটা কি বলছে, একজন ব্যবসায়ী 950 টাকায় একটি শার্ট বিক্রি করে 5% ক্ষতির সম্মুখীন হয়েছে। 1350 টাকায় শার্টটি বিক্রি করে তিনি x% লাভ করবেন, তাহলে x এর মান কত। তাহলে দেখো
এখানে কি 950 টাকায় 60 বিক্রি করেছে, মানে 60টার বিক্রয় মূল্য কত বলেছে 950, 950 বিক্রি করে কি হয়েছে 5% ক্ষতি হয়েছে। তাহলে ক্ষতি কত হয়েছে 5%, তাহলে বিক্রয় মূল্য দিয়ে দিয়েছে, ক্ষতি দিয়েছে, আমাকে ক্রয় মূল্য বের করতে হবে। তাহলে ক্রয় মূল্য বের করার এক্ষেত্রে কি করে বার করব, তাহলে ক্রয় মূল্য সমান সমান হবে, আমি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বার করছি, তাহলে ক্রয় মূল্য সমান সমান হবে বিক্রয় মূল্য যত ছিল 950 ইন্টু উপরে আমার 100 হবে, ডিভাইডেড বাই যেহেতু 5% ক্ষতি হয়েছে তাই নিচে কত হবে, নিচে হবে 100 - 5 মানে 95 হবে। আচ্ছা, তাহলে 95 আর 950 কে আমি কাটাকুটি করতে পারি, তাহলে হবে 10 মানে 1000 হবে। তাহলে আমার 60টার ক্রয় মূল্য কত 1000। কি বলেছে রুপিস 1350 এ 60টি বিক্রি করে তার x% লাভ করবেন। তাহলে 1350 এ যদি বিক্রি করতো, মানে বিক্রয় মূল্য যদি 1350 হতো, তাহলে লাভ কত হতো, লাভ হতো কত, ক্রয় মূল্য 1000 বিক্রি করেছে 1350 মানে লাভ হতো 350 টাকা। তাহলে লাভের হার কত হতো, তাহলে লাভের হার কত হতো, লাভের হার সমান সমান যত টাকা লাভ হচ্ছে মানে 350 ডিভাইডেড বাই ক্রয় মূল্য কত 1000 মানে বাই 1000 ইন্টু 100 এত পার্সেন্ট। আচ্ছা, দুটো শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল, মানে লাভের হার হচ্ছে কত 35%। তাহলে বলেছে কত পার্সেন্ট লাভ হয়েছে x%, তার মানে x এর মান কত হবে, x এর মান হবে 35, মানে আমার অ্যান্সার হবে অপশন বি। তারপরটা কি বলছে দেখো, একজন ব্যক্তি যিনি তার মাসিক আয়ের 80% ব্যয় করেন তিনি প্রতি মাসে 6738 সঞ্চয় করতে সক্ষম হন, তার মাসিক ব্যয় কত। তাহলে দেখো 80% ব্যয় করে, টোটাল আয় কত, টোটাল আয় হচ্ছে 100%, তার মধ্যে ব্যয় করছে 80% আর বাকিটা সঞ্চয় করছে। তাহলে 80% যদি ব্যয় করে সঞ্চয় করবে কত, ব্যয় করছে হচ্ছে 80%, তাহলে সঞ্চয় করবে কত বাকিটা, মানে 100 - 80% মানে কত 20%, তাহলে 20% সঞ্চয়টাই কত 6738, মানে লিখতে পারি আমি কি 20% সমান সমান হচ্ছে 6738 টাকা। বের করতে বলেছে কি মাসিক ব্যয় মানে 80%টা কত, 20% যদি এত হয় 80% তাহলে কত হবে 6738 ইন্টু 80 বাই 20, 20 দিয়ে কাটলে হয় 4, এটাকে গুণ করলে কত 4 আটা 32 এ 2 হবে আগে, আমি পুরোটা গুণ করলাম না, আমি এককের ঘরের অঙ্ক একটা অপশনে দেখো এককের ঘরে 2 আছে, মানে আমার অ্যান্সার এটাই হবে, গুণ করে দেখবে এটাই আসবে। তারপরেরটা কি বলছে দেখো, যদি কোনো তথ্যের মোড তার গড়ের থেকে 12.6 বেশি হয় তাহলে মোডটি মধ্যমার থেকে বেশি হবে ড্যাশ, আচ্ছা মোট মধ্যমার থেকে ড্যাশ বেশি হবে, এই বেশি হবে এটা হবে না, কতটা বেশি হবে। দেখো কোন তথ্যের মোড, আমরা মোড এই মধ্যমা মানে হচ্ছে মিডিয়ান, মধ্যমা মানে হচ্ছে মিডিয়ান, আর গড় হচ্ছে মিন, গড় হচ্ছে মিন। আমরা ফর্মুলা কি জানি, মোড ইজ ইকাল টু 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন। তা এই ফর্মুলার উপরে আমরা বেস করে করব। কি বলে দিয়েছে, যদি কোনো তথ্যের মোড তার গড়ের থেকে 12.6 বেশি, গড় মানে মিন, তাহলে আমি মিনটাকে ধরে নিই, আমি ধরছি মিন ইজ ইকাল টু হচ্ছে এক্স, তাহলে মোডটা কত, মোট বলেছে গড়ের থেকে মানে মিনের থেকে 12.6 বেশি, তাহলে মোট কত হবে এক্স প্লাস 12.6। আচ্ছা, আমাকে বের করতে বলেছে মোটটি মধ্যমার থেকে কত বেশি হবে, তাহলে দেখো মধ্যমা মানে মিডিয়ানকে আমি ধরে নিচ্ছি ওয়াই, মিডিয়ানকে আমি ধরছি ওয়াই। তাহলে দেখো, তাহলে আমার ফর্মুলা কি, মোড ইজ ইকাল টু 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন, তাহলে মোড ইজ ইকাল টু কি, মোড হচ্ছে এইটা, মানে আমি লিখতে পারি কি এক্স প্লাস 12.6 ইজ ইকাল টু 3 ইন্টু মিডিয়ান, মিডিয়ান কত, মিডিয়ানের মান হচ্ছে ওয়াই মানে 3 ইন্টু ওয়াই মাইনাস 2 ইন্টু মিন, মিনের মান কত, মিনের মান হচ্ছে এক্স ধরেছি 2 ইন্টু এক্স। তাহলে আমি যদি এক্স গুলোকে বাপাশে নিই তাহলে কি হবে, এক্স প্লাস 2x ইজ ইকাল টু তাহলে কত হচ্ছে 3y মাইনাস 12.6, এক্স প্লাস 2x যোগ করলে হয় 3x সমান সমান, এখান থেকে যদি আমি 3 কমন নিই তাহলে কত হবে y মাইনাস 12.6 থেকে 3 কমন নিলে কত থাকে, 3 দিয়ে যদি ভাগ করি তাহলে হবে 4.2, এই 3 আর এই 3 কেটে দিলাম, তাহলে কি পেলাম x সমান সমান y মাইনাস 4.2, অথবা y সমান সমান কি পেলাম x মাইনাস 4 পয়েন্ট, ও সরি x প্লাস হবে 4.2টা বাঁ পাশে গেলে প্লাস হয়ে যাবে x প্লাস 4.2। তাহলে দেখো আমাকে কি বের করতে বলেছে, মোটটি, মোট মানে কত, মোট মানে হচ্ছে যে x প্লাস 12.6টি সেটি মধ্যমার থেকে মানে মিডিয়ানের থেকে কত বেশি, মিডিয়ান মানে y এর থেকে কত বেশি, মানে x প্লাস 4, এই x প্লাস 12.6টা y এর থেকে কতটা বেশি, মানে আমাকে বের করতে বলেছে কি x প্লাস 12.6 মাইনাস ওয়াই, এই মানটা আমাকে বের করতে বলেছে, তাহলে তার মান কত হবে, এটা সমান সমান কত হবে এক্স প্লাস 12.6 মাইনাস ওয়াই এর মান কত, ওয়াই এর মান হচ্ছে এক্স প্লাস 4.2, মানে কি হয়ে যাবে মাইনাস
x প্লাস 4.2 হয়ে যাবে। এটা করলে কত হবে, x প্লাস 12.6 মাইনাস এক্স মাইনাস 4.2। এই x কেটে যায়, তাহলে 12.6 থেকে 4.2 বাদ দিলে কত হবে, 8.4 হবে। তাহলে মোটটি মধ্যমার থেকে মিডিয়ানের থেকে কত বেশি হবে, 8.4 বেশি হবে, মানে আমার অ্যান্সার হবে অপশন ডি। তো এই অঙ্কটাও দেখো একটু কঠিন অঙ্ক দিয়েছে, এরকম বুঝে বুঝে এটাকে করতে হবে। আমি কি করলাম এখানে, এখানে আমি মিডিয়ানটা ওয়াই এর মানটা বের করে নিলাম। ওয়াই এর মান কত পেলাম, এটা বলেছে মোটটা মিডিয়ানের থেকে কত বেশি। মোট কত ছিল, মোট ছিল এক্স প্লাস 12.6। তাহলে যদি বলে 6, ও সরি 6 4 থেকে কত বেশি, আমি কি করব, 6 মাইনাস 4 করবো। এখানেও তাই, মোটটা মিডিয়ানের থেকে কত বেশি, মানে মোট মাইনাস মিডিয়ান করব। মোট হচ্ছে এক্স প্লাস 12.6 মাইনাস মিডিয়ান হচ্ছে ওয়াই, ওয়াই এর মান বসিয়ে দিলাম, বেরিয়ে গেল। তারপরটা বলছে 9টি সংখ্যার গড় 17, এদের মধ্যে 7টি সংখ্যার গড় 16, বাকি দুটি সংখ্যার গড় কত। 9টি সংখ্যার গড় 17 হলে 9টি সংখ্যার সমষ্টি কত, 17 গুণ 9 করলে কত হয়, 153। 7টি সংখ্যার গড় 16, তাহলে 7টি সংখ্যার সমষ্টি কত, 16 গুণ 7 গুণ করলে কত হয়, গুণ করলে 112। তাহলে বাকি থাকলো কত সংখ্যা, দুটো সংখ্যা, তাহলে দুটো সংখ্যার সমষ্টি কত হবে, 9টা সংখ্যার সমষ্টি থেকে যদি আমি 7টা সংখ্যার সমষ্টি বাদ দিই তবেই দুটো সংখ্যার সমষ্টি পাবো। তাহলে কত হবে, 153 মাইনাস 112, মানে হবে কত, মানে হবে 41। তাহলে দুটো সংখ্যার সমষ্টি 41, মানে দুটো সংখ্যার গড় কত হবে, 41/2 করলে কত হয়, 20.5। বাকি দুটি সংখ্যার গড় কত, 20.5। তারপর কি বলছে দেখো, 88/9 ইন্টু এত, মানে আমি কি লিখতে পারি, 88/9 ইন্টু 74 আর 30 যোগ করলে হয় 104 যোগ 37। মানে এটা যদি লসাগু করি আমি 9 হবে, উপরে গুণ হবে কত, 88 গুণ 104 যোগ, তাহলে হবে 37 গুণ 9। আচ্ছা এখানে তো কিছুই করা যাচ্ছে না। আমি যদি এককের ঘরের অঙ্কগুলো গুণ করি তাহলে কত হয়, 4 আর 8 গুণ করলে হয় 32 এর 2, আর 57 গুণ করলে হয় 7 নং 63 3। মানে এদের যদি গুণ করি আমি, 3 আর 2 5 হবে, 5 এর দুটো অপশন বের করতে পারবো না, আমাকে গুণ করতেই হবে। তাহলে 104 গুণ 88 গুণ করি, 104 গুণ 88 গুণ করলে কত, 4টা 32 এর 2 হাতে 3 8 0 0 3 8 একে 8 গুণ 4টা 32 এর 2 হাতে 3 8 0 0 3 8 একে 8। তাহলে হলো 2 3 আর 2 5 8 আর 3 11 রাখ হাতে 8 8 একে 9, মানে হলো 9 1 5 2 9 1 5 2 যোগ 37 গুণ 9 করলে কত, 7 নং 63 3 হাতে 6 3 নং 27 6 33 বাই 9। তাহলে 9152 আর 333, মানে কোন 85টা হতে পারে, এই 9485 হবে। তারপর কি বলছে, এ একটি কাজ 18 দিনে এবং বি একটি কাজ 22 দিনে সম্পন্ন করতে পারে যদি তারা পর্যায়ক্রমিক দিন মানে কি, একদিন এ করবে পরের দিন বি করবে, এইভাবে কাজ এগোবে। এবং যেখানে বি প্রথম দিনে কাজ শুরু করে তাহলে কাজটি কত দিনে শেষ হবে। দেখো এ কাজটা করছে কত দিনে, 18 দিনে, বি কাজটা করছে কত দিনে, 22 দিনে। আমি টোটাল কাজটা ধরবো, এই 18 আর 22 এর লসাগু হবে টোটাল কাজটা। তাহলে 18 আর 22 এর লসাগু করলে কত হয়, দুটোকেই 2 দিয়ে যায়, তাহলে 9 আর 11, তাহলে গুণ করলে কত, 99 আর 2 198 হবে এদের লসাগু। তাহলে টোটাল কাজ হচ্ছে 198টা। তাহলে এ 18 দিনে করে 198টা কাজ, বি 22 দিনে করে 198টা কাজ। তাহলে এ যদি 18 দিনে 198টা কাজ করে, এ একদিনে কটা কাজ করবে, একদিনে করবে 198 ভাগ 18টা কাজ, মানে কটা হয়, 11টা কাজ। আর বি একদিনে কটা কাজ করবে, বি 22 দিনে করছে 198টা কাজ, তাহলে বি একদিনে কটা কাজ করবে, 198/22টা কাজ, মানে কত হবে, 9 হবে। তাহলে এ একদিনে করছে 11টা কাজ, বি একদিনে করে 9টা কাজ। এবার কি, তাহলে বি প্রথম দিনে শুরু করছে, তাহলে প্রথম দিনে বি একদিনে কটা কাজ করলো, 9টা কাজ। তারপরের দিনে এ একদিনে কটা কাজ করলো, 11টা কাজ। তাহলে বি আর এ মিলে 2 দিনে কটা কাজ করলো, 9 আর 11 মানে 20টা কাজ। তাহলে টোটাল কাজ করতে হবে 198টা। এইভাবে তাহলে তারা 2 দিনে যদি 20টা কাজ করে, তাহলে এই 198টা কাজ করবে, ওর কাছে আমাকে যেতে হবে। তাহলে এরকম সাইকেল কতগুলো চলবে, আমি 20 দিয়ে 198কে যদি ভাগ করি তাহলে কতবার যায়, 9 বার গেলে হয় 180। তাহলে এই সাইকেল কতগুলো চলবে, এই 20টা করে কাজ কতবার হবে, 9 বার হবে। তার মানে বি আর এ কতদিন কাজ করবে, 2 দিন করে এরকম 9 দিন, মানে 9টা হবে, 9টা সাইকেল হবে, মানে কতদিন হবে, 9 গুণ 2 মানে 18 দিন হবে। 18 দিনে কটা কাজ করবে, 180টা। তারপরে টোটাল কাজ হচ্ছে 198টা। 180টা কাজ হলে আর কতটা কাজ পড়ে থাকে, 18টা কাজ পড়ে থাকে। তারপরের দিন প্রথম দিন কে কাজ করবে, বি। তাহলে বি একদিনে আর কটা কাজ করবে, মানে বি 19 নম্বর দিনে কটা কাজ করবে, 9টা। তাহলে টোটাল কাজ হলো কত, 189টা।
পড়ে থাকলো কটা, টোটাল হচ্ছে 198, হলো 189টা, মানে আরো 9টা কাজ পড়ে থাকলো। তাহলে এই 9টা কাজ কে করবে, পরের দিন এ করবে। তাহলে 19 দিন কাজ হয়ে গেল, তারপরে আর কটা কাজ পড়ে থাকলো, 9টা। এ 11টা কাজ করে একদিনে, তাহলে এ 9টা কাজ করবে কত দিনে, 9/11 দিনে। তাহলে এর 9টা কাজ করতে আরো কতদিন টাইম লাগবে, 9/11 দিন। তাহলে 19 দিন কাজ হওয়ার পর এর আরো ওই 9টা কাজ করতে আরো কতদিন টাইম লাগবে, আরো 9/11 দিন। তাহলে মোট কতদিন টাইম লাগবে কাজটা সম্পূর্ণ হতে, 19 যোগ 9/11 মানে 19 পূর্ণ 9/11 দিন। তো 19 পূর্ণ 9/11 দেখো অপশন ডিতে আছে। তাহলে কাজটি কতদিনে মোট শেষ হবে, কাজটি 19 পূর্ণ 9/11 দিনে শেষ হবে, মানে আমার অ্যান্সার হবে অপশন ডি। তারপর কি বলছে দেখো, বার্ষিক 10% সরল সুদের হারে 1440 টাকা 2700 টাকা হতে, এটা টাকা হতে কত সময় লাগবে। তাহলে দেখো এখানে আসলটা কত বলেছে, আসল বলেছে 1440, সুদ আসল কত বলেছে 2700 টাকা হবে। তাহলে সুদ কত হবে, সুদ আসল থেকে আসলটা বাদ দিলেই মানে 0.6 4 একে 5 2 1 1260 টাকা। সরল সুদের হার মানে আর এর মান কত বলেছে, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 10%। আমি ধরছি কত সময় লাগবে, আমি ধরছি টি বছর সময় লাগবে। তাহলে সরল সুদের ফর্মুলা কি, পি আর টি বাই 100। এক্ষেত্রে পি কত, পি হচ্ছে 1440, আর কত, আর হচ্ছে 10%, টি কত, টি হচ্ছে টি ধরেছি। তাহলে পি আর টি বাই 100 মানে 1440 ইন্টু আর মানে 10 ইন্টু টি বাই 100, এটা সমান সমান কত, সুদটা মানে 1260। আচ্ছা, এই শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল, তাহলে টি সমান সমান কত, 1260/144। আচ্ছা 12 দিয়ে কাটাকুটি করলে হয় 12, 105, মানে কত হলো 105/12। 3 দিয়ে কাটাকুটি করলে হয় 4, 3, 5। আচ্ছা মানে 35/4 কে যদি আমি ভাগ করি 4 দিয়ে 35 কে, তাহলে 4 8 32, তারপরে 3 মানে পয়েন্টের জন্য 0 পাবো, তারপরে 7 বার দিলে হয় 28, 2 0 মানে 5, মানে 8.75 বছর, মানে আমার অ্যান্সার হবে অপশন ডি। তারপর কি বলছে দেখো, অর্জুন তার দ্রব্যের দাম তার ক্রয় মূল্যের চেয়ে 50% বেশি চিহ্নিত করেছেন। যদি তিনি 26% ছাড় দেওয়ার পর দ্রব্যগুলি 86,580 তে বিক্রি করেন, তাহলে দ্রব্যগুলির ক্রয় মূল্য কত হবে। আচ্ছা কি বলছে, তো আমি ধরছি দ্রব্যগুলোর ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে চিহ্নিত করেছে কত, ক্রয় মূল্যের থেকে আরো 50% বেশি, মানে চিহ্নিত মূল্য কত হবে, তাহলে 100 যদি ক্রয় মূল্য হয় তার থেকে আরো 50% বেশি, মানে চিহ্নিত মূল্য কত হবে, 150। এই 150 এর উপর ছাড় দিয়েছে 26%, তাহলে ছাড় দিলে যে বিক্রয় মূল্যটা হবে সেটা কত হবে, 150 এর উপর 26% ছাড় দিয়েছে, তাহলে বিক্রয় মূল্য হবে 150 ইন্টু 26% ছাড় দিয়েছে, মানে বিক্রয় মূল্য হবে 100 মাইনাস 26, মানে কত হয় 74%, মানে 74/100 এটা হবে বিক্রয় মূল্য। এই শূন্য কাটলো, 5 দিয়ে কাটলে 2 3, 2 দিয়ে 74 কে কাটলে হয় 37, মানে 37 গুণ 3 করলে হয় 111। তাহলে বিক্রয় মূল্য কত হলো, 111। এই 111টাই কার সাথে সমান, এই 86,580 সাথে সমান। আমাকে বের করতে বলেছে কি দ্রব্যগুলির ক্রয় মূল্য কত, মানে 100টা কার সাথে সমান। তাহলে আমার 111টা কার সাথে সমান হচ্ছে, 86,580 সাথে সমান হচ্ছে। আমাকে বের করতে হবে কি ক্রয় মূল্য কত, মানে 100টা কার সাথে সমান। তাহলে 100টা কার সাথে সমান হবে 86,580 ইন্টু 100 ডিভাইডেড বাই 111। আচ্ছা 111 দিয়ে যদি ভাগ করি ওটাকে, 8 6 5 8 0 কে কত হচ্ছে, প্রথমে দেখো 7 বার যাই, 7 বার দিলে 7 7 7, মানে 8 7 কে 8 8 হাতে 1 8। আচ্ছা তাহলে 8 বার দিলে হয় 888, আর একটা শূন্য বসিয়ে দিলাম, মানে কত হচ্ছে, এটাকে কাটলে হয় 780, আর দুটো শূন্য মানে 7 8 0 0 0, মানে আমার অ্যান্সার হবে অপশন ডি। তারপরে কি বলছে দেখো, একটি ব্যাংক অর্ধবার্ষিক ভিত্তিতে হিসাব করা বার্ষিক এত পার্সেন্ট 7.8% চক্রবৃদ্ধি সুদের হারে সুদ প্রদান করে। তাহলে বার্ষিক 7.8% চক্রবৃদ্ধি সুদের হারে সুদ দিচ্ছে একজন গ্রাহক প্রতি বছরের, আর ওটা অর্ধবার্ষিক হারে। একজন গ্রাহক প্রতি বছরের 1 জানুয়ারি এবং 1 জুলাই রুপিস 9,900 কোটি টাকা জমা করেন, মানে 1 জানুয়ারিতে 9,900 কোটি টাকা জমা দেয়, আবার 1 জুলাইতেও 9,900 কোটি টাকা জমা দেয়। বছর শেষে সুদের মাধ্যমে তিনি যে পরিমাণ লাভ করবেন তা হলো, মানে বছরের শেষে সুদের মাধ্যমে তার কত টাকা আয় হবে, মানে টোটাল সে কত টাকা সুদ পাবে। তাহলে দেখো অর্ধবার্ষিক ভিত্তিতে একটা টাকা সে জমা করেছে 1 জানুয়ারি, তাহলে 1 জানুয়ারি যেই টাকাটা জমা করেছে সেটা কত ইয়েতে খাটছে, সেটা 6 মাস 6 মাস করে 2 বার খাটছে।
আর যেটা পয়লা জুলাইয়ে জমা করেছে সেটা বছরের শেষে মানে কত মাস খাটছে? 6 মাস, মানে একবার খাটছে। পয়লা জুলাইয়ের টাকাটা কতবার খাটছে মানে হিসাবে কতবার সে এই চক্রবৃদ্ধি সুদটা কতবার পাবে, যেহেতু 6 মাস করে তার সুদ অ্যাড হচ্ছে, তাহলে সেই টাকাটা পাবে হচ্ছে একটা সাইকেল খাটবে, মানে একবার তার সুদটা পাবে। আচ্ছা, বার্ষিক হার হচ্ছে 7.8%, তাহলে 6 মাসের ভিত্তিতে হারটা কি হয়ে যাবে? ঠিক তার অর্ধেক, মানে 12 মাসের যদি 7.8 হয়, 6 মাসের ক্ষেত্রে সুদের হার কত হয়ে যাবে? 7.8/2, মানে 3.9% করে। তাহলে 3.9% করে যদি দুবার খাটে, মানে দুটো সাইকেল হয়, তাহলে সেক্ষেত্রে সুদের হারটা কত হবে? 3.9 যোগ 3.9 যোগ 3.9 ইন্টু 3.9/100, মানে কত? মানে হচ্ছে 3.9 আর এত পার্সেন্ট, হ্যাঁ এত পার্সেন্ট করলে কত? দুটো 3.9 মানে 7.8 যোগ 3.9 গুণ 3.9 গুণ করলে কত? 3.9 গুণ 3.9 করলে 9 নং 81 1 হাতে 8, 3 নং 27 8 35 গুণ 3 নং 27 7 হাতে 2, 3 3 9 2 11, 1 5 7 12 2 হাতে 1, 11 2 3 5 1, মানে 1521/100। আচ্ছা 1521 তো না, 15.28/100 সমানে 0.1521। তাহলে কত পার্সেন্ট হচ্ছে? এর সাথে যদি আরো 0.1521 যোগ করি, তাহলে হবে 1259.7, এত পার্সেন্ট। আচ্ছা, এটা আমার দেখো 2 দশমিক স্থান পর্যন্ত আনতে বলেছে, তো আমি লাস্টের এই 1টা বাদ দিয়ে দিতে পারি, তাহলে আমার কত হচ্ছে? 7.952%। এটা কি? এটা পয়লা জানুয়ারি যেই টাকাটা দিচ্ছে তার জন্য সুদটা পাবে হচ্ছে 7.952%, আর পয়লা জুলাই যেই টাকাটা দিচ্ছে সেটা 6 মাস পরে একটা সুদই পাবে, মানে কত পার্সেন্ট সুদ পাবে তার জন্য? এই 7.8-এর অর্ধেক, মানে আরো কত পার্সেন্ট? এটা হচ্ছে পয়লা জানুয়ারির জন্য এই পার্সেন্টটা পাবে, আর পয়লা জুলাইয়ের জন্য কত পার্সেন্ট পাবে সুদটা? সেটা পাবে হচ্ছে 3.9%, 7.8%-এর অর্ধেক, মানে টোটাল কত পার্সেন্ট সুদ পাবে? টোটাল সুদ পাবে হচ্ছে 7.952 যোগ 3.9 এত পার্সেন্ট, মানে কত হয়? 2 5 9 9 18 8 হাতে 1, 3 4 এর সাথে 11, মানে টোটাল সুদ পাবে 11.852%। আমি এটাকে অ্যাপ্রক্সিমেট যদি 11.85 ধরি, তাহলে অপশন গুলোও খুব গায়ে গায়ে 8.52 ধরি, তাহলে আমার সুদটা কত হবে? টোটাল যেই টাকাটা দিচ্ছে মানে 9,920 টাকাটার 11.852% সুদ পাবে, মানে কত টাকা সুদ পাবে? 9,920 ইন্টু 11.852, এত পার্সেন্ট, মানে এটা বাই 100, এত টাকা। আচ্ছা, একটা শূন্য একটা শূন্য আমি কেটে দিলাম, তাহলে কত থাকছে? 11.852 ইন্টু 992/10। আচ্ছা, এটাকে যদি আমি গুণ করি কত হয়? 2 দুগুণে 4, 5 দুগুণে 10, শূন্য হাতে 1, 8 দুগুণে 16, 8 দুগুণে 16 আর 1 17, 7 হাতে 1, 2 1 2 আর 1 3, 2 1 2 গুণ 9 দুগুণে 18, 8 হাতে 1, 5 নং 35 1 46 6 হাতে 4, 8 নং 72 4 76 6 হাতে 7, 9 9 7 16 গুণ 9 দুগুণে 18, 8 হাতে 1, 5 নং 45 1 46 6 হাতে 4, 8 নং 72 4 76 6 হাতে 7, 9 9 7 16 6 হাতে 1, 9 9 10, মানে 4 8 8 6 14 7 21 1 হাতে 2, 6 দিয়ে 8 6 14 3 17 7 হাতে 1, 4 7 6 13 দিয়ে 15 5 হাতে 1, 4 7 8 0 1, তিনটের পরে দশমিক, মানে এখানে আরো 10 দিয়ে ভাগ করা ছিল, মানে টোটাল কতগুলোর পরে এখানে হবে? মানে হবে 1085.7184, তাহলে 1085.7184, মানে 1085 এর কাছাকাছি কিছু একটা হবে। তো 1085 এর কাছাকাছি দেখো এই টাকাটাই, ও সরি 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 সরি, কিছু ভুল হলো নাকি? 1085 তো অপশনে নেই, 1185 আছে। হো, কিছু ভুল হলো এখানে, যোগ বিয়োগ ঠিক আছে, এখানে মনে হয় ভুল হয়েছে। 2 5 9 18 8 হাতে 1, 3 4 সাথে 11, ঠিকই তো আছে। এটা 7.8.7.952, 7.952 3.99 গুণ করলে 9 হাতে 8, 3 7 35 গুণ 7 হাতে 2 9 11, 7 5 12 2 হাতে 1 1 2 3 5 15.21, 0.1521, এর সাথে আরো 3.9, ঠিকই তো আছে দেখছি।
কিছু একটা গন্ডগোল হয়েছে। আচ্ছা ঠিক আছে, এটা কিছু একটু গন্ডগোল হলো, যাই হোক এরকম করে করতে হবে, এটা কোথাও গুণে ভুল টুল হয়েছে। তারপরেরটা কি বলছে দেখো, 12 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্রে 150 ডিগ্রি কোণ উৎপন্ন করা বৃত্তচাপটির ক্ষেত্রফল কত বর্গ সেমি। একটা বৃত্ত এরকম, ধরো একটা বৃত্ত পুরো যদি কোণ উৎপন্ন করে, তাহলে এটা ধরো যদি এই টোটাল কোণটা কত হয়, উপরের টুকু 180, নিচের টুকু 180, মানে একটা বৃত্ত কমপ্লিট করলে কত কোণ উৎপন্ন হবে, 360 ডিগ্রি। আমার এখানে কোণ করেছে 150 ডিগ্রি, মানে ধরো এটা এটা যদি তার ব্যাসার্ধ হয়, এটা এরকম টাইপের একটা বৃত্তচাপ তৈরি করেছে, যেটাই যে 150 ডিগ্রি এরকম কোণ উৎপন্ন করেছে। তাহলে 150 ডিগ্রি যে কোণটা উৎপন্ন করবে যে বৃত্তচাপটা, তার ক্ষেত্রফল কত। দেখো 360 ডিগ্রি কোণ উৎপন্ন করলে তার ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার, মানে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করলে তার ক্ষেত্রফল হবে কত, পাই ইন্টু আর স্কোয়ার, আর মানে 12 স্কোয়ার মানে 144। তাহলে আমাকে বের করতে হবে 150 ডিগ্রি যে কোণ উৎপন্ন করে তার ক্ষেত্রফল কত। তাহলে 150 ডিগ্রি কোণ উৎপন্ন করলে তার ক্ষেত্রফল কত হবে, পাই ইন্টু 144 ইন্টু 150/360। আচ্ছা, ত্রিভুজের ক্ষেত্রফল, এই বৃত্তের ক্ষেত্রফলই হচ্ছে পাই আর স্কোয়ার, তাই পাই আর স্কোয়ার কোণ উৎপন্ন করছে। আর কিভাবে করছে 360, এই যে দেখতে পেলে এখানে, এটা 360 মানে এই শূন্য কেটে যায়, 36 গুণ 4 করলে 144, মানে 4 গুণ 15 মানে 60 পাই। তাহলে 150 ডিগ্রি যে বৃত্তচাপটা যে কোণ উৎপন্ন করবে তার মান কত হবে, 60 পাই। অপশন ডি হবে। তারপর যদি 14:a অনুপাত a:56 হয়, তাহলে এর ধনাত্মক মান কত। তাহলে 14:a বলেছে মানে 14/a, সমানুপাত চিহ্ন মানে ইজিক্যাল টু দিয়ে আমি করতে পারি ইজিক্যাল টু a/56। তাহলে এর মান কত, এটা গুণ করলে কত, a স্কোয়ার ইজিক্যাল টু হবে কত, 14 গুণ 56। তাহলে এর মান কত হবে, তাহলে a ইজিক্যাল টু হবে √ 14 ইন্টু 56। √ 14 ইন্টু 56 মানে আমি কি লিখতে পারি, 7 গুণ 2, 14 কে লিখতে পারি ইন্টু 56 মানে হচ্ছে 7 8 56, মানে 7 গুণ 8 কে লিখতে পারি 3টে 2 এর গুণ। আচ্ছা, তাহলে এখানে দেখো রুটের ভিতরে দুটো 7 আছে, তাহলে রুটের বাইরে একটা 7 বেরোবে গুণ, এখানে দেখো 4টে 2 আছে, 4টে 2 মানে দুটো 2 বেরোবে, 2 গুণ 2। তাহলে কত বেরোবে, 7 দুগুণে 14 দুগুণে 28 বেরোবে, এর ধনাত্মক মান হবে 28। তারপরটা কি বলছে দেখো, পিওআর একটি বৃত্তের ব্যাস, পিকিউ এবং আর কিউ বৃত্তের দুটি জ্যা। তাহলে পিওআর একটি বৃত্তের ব্যাস মানে আমাকে একটা বৃত্ত আগে আঁকি, এটা একটা বৃত্ত আঁকলাম, পিওআর বৃত্তের একটি ব্যাস। তাহলে এরকম একটা টানলাম যেখানে তার কেন্দ্রটা তাহলে ও হবে, তাহলে পি ও আর হচ্ছে বৃত্তের ব্যাস। কি বলেছে, পিকিউ ও আর কিউ বৃত্তের দুটি জ্যা। আচ্ছা, পিকিউ ও আর কিউ, এখানে যদি কিউ বিন্দুটা ধরি, তাহলে পিকিউ আর কিউ এর দুটোকে জোড়া লাগালাম, এটা হচ্ছে কিউ বিন্দু, বৃত্তের দুটি জ্যা। পিকিউ এর দৈর্ঘ্য আর কিউ এর দৈর্ঘ্যের অর্ধেক, তাহলে আর কিউ এর দৈর্ঘ্য যদি এক্স হয়, তাহলে পিকিউ এর দৈর্ঘ্য কত হবে, ওর অর্ধেক মানে x/2। আচ্ছা, তাহলে কোন পিও কিউ এর মান কত, কোন পিও কিউ, পিও কিউ মানে এটাকে যদি এটাকে যদি আমি জোড়া লাগাই, তাহলে এই কোণটার মান কত সেটা বের করতে বলেছে। আচ্ছা, এখানে এই বড় ত্রিভুজটা যদি খেয়াল করো, এই ত্রিভুজটা যদি খেয়াল করো, এখানে এই কোণটা কত ডিগ্রি হবে, এই কোণটা হবে 90 ডিগ্রি, কারণ আমরা কি জানি, এই পুরো কোণটা মানে কোণ পিকিউআর, কোণ পিকিউআর হবে 90 ডিগ্রি। কারণ আমরা কি জানি, আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। আমরা উপপাদ্য কি পড়েছি, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, বা অর্ধবৃত্তস্থ কোণ সমান সমান 90 ডিগ্রি। এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধেকটা বৃত্ত জুড়ে কোণ রয়েছে, তাই এখন পিকিউআরটা হবে 90 ডিগ্রি। আর পিকিউ বাহুটা কি কিউআর এর অর্ধেক, তার মানে এই দুটো কোণের সম্পর্কও হবে, মানে কোণ, দেখো কিউআর এর বিপরীত দিকের কোণটা মানে কোণ কিউপিআরটা হবে ডবল, এটা ইজিক্যাল টু কি হবে, 2 ইন্টু কোণ যেটা ছোট বাহু তার দ্বিগুণ হবে, ছোট বাহুর উল্টো দিকের যে কোণটা তার দ্বিগুণ, ছোট বাহুর উল্টো দিকের কোণ কি, কোণ পি আর কিউ, কোণ পি আর কিউ এর দ্বিগুণ হবে। তাহলে দেখো এই পিকিউআর যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই কোণ কিউপিআর প্লাস কোণ কিউআরপি এই দুটোর সমষ্টি কত হবে, তাহলে অর্ধেকটা 90 আর এই দুটোর সমষ্টিও তাহলে 90 হবে। আবার এখানে কি পেলাম, কোণ কিউপিআর ইজিক্যাল টু কি, 2 ইন্টু কোণ পিআর কিউ, তাহলে কোণ কিউপিআর এর জায়গায় আমি কি লিখতে পারি, 2 ইন্টু কোণ পিআর কিউ প্লাস কোণ এটা কিউআরপি মানে সেই পিআর কিউই ইজিক্যাল টু 90 ডিগ্রি, মানে 3 ইন্টু কোণ পিআর কিউ ইজিক্যাল টু হচ্ছে 90 ডিগ্রি, মানে কোণ পিআর কিউ ইজিক্যাল টু হবে কত, 30 ডিগ্রি। কোণ পিআর কিউ 30 ডিগ্রি মানে এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে কোণ
কি চেয়েছে, আচ্ছা কোন কিউপিআরটা বের করি, কোন কিউপিআর তাহলে কত হবে, কোন কিউপিআর হবে তাহলে 2 ইন্টু পিআর কিউ ছিল মানে 2 ইন্টু 30 ডিগ্রি মানে হবে 60 ডিগ্রি, তার মানে এই কোণটা পেলাম আমি 60 ডিগ্রি। এবার দেখো, এবার যদি আমি কোন কিউওপি ত্রিভুজ কিউওপি যদি আমি দেখি তাহলে কিউওপি এর কি ওপি ইজিক্যাল টু হচ্ছে ও কিউ, কারণ কি দেখো ওপি আর ও কিউ এরা একই বৃত্তের ব্যাসার্ধ, কারণ কি এরা একই বৃত্তের ব্যাসার্ধ, মানে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, তাই না? তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ হলে আমার কি হবে, যেই বাহু দুটো সমান মানে এইটার এই বাহুটা সমান, তাহলে তারা এইখানে আর এইখানে সমান কোণ উৎপন্ন করবে, মানে কোণ কিউ পি ও ইজিক্যাল টু হবে কোণ ও কিউপি, ও কিউপি ইজিক্যাল টু কত, কিউপি ও 60 পেয়েছে মানে ওটাও কত হবে 60 ডিগ্রি হবে। তাহলে ত্রিভুজ কিউপিও এর সব এই দুটো কোণ দেখো 60 ডিগ্রি, তার মানে কোণ কিউপিও প্লাস কোণ ও কিউপি ইজিক্যাল টু কত পেলাম, 60 60 যোগ করলে 120, পড়ে থাকলো কোনটা, পড়ে থাকলো খালি একটা কোণ, কোণ পিও কিউ। তাহলে কোণ পিও কিউ কত হবে, ওই দুটোর যোগফল যদি 120 ডিগ্রি হয় তাহলে একটা কোণ পড়ে থাকলো তার কত হবে 180 মাইনাস 120 মানে কত হবে 60 ডিগ্রি হবে, মানে কোণ পিও কিউ কত হবে 60 ডিগ্রি হবে। তাহলে আমার অ্যান্সার হবে অপশন ডি। তো অঙ্কটা একটু কঠিন অঙ্ক ছিল, তো অনেকগুলো অঙ্ক একটু কঠিন এসছে, ক্যালকুলেশনও একটু জটিল এসছে। তারপরটা কি বলছে দেখো, যদি 2x স্কয়ার মাইনাস 8x প্লাস k ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণটির বীজদ্বয় সমান এবং বাস্তব হয় তাহলে k স্কয়ার মাইনাস 5। দেখো একটা দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় কখন সমান হবে, যখন তার নিরূপক মানে b স্কয়ার মাইনাস 4ac এর মানটা 0 হবে। তাহলে এই সমীকরণটার আমাকে নিরূপক বের করতে হবে। সমীকরণকে 2x স্কয়ার মাইনাস 8x প্লাস k ইকুয়াল টু 0 এই সমীকরণের নিরূপক কি b স্কয়ার মাইনাস 4ac, যেখানে বিটা যেখানে বিটা কি, বিটা হচ্ছে x এর সহগ, মানে এখানে x এর সহগ কত -8, তাহলে -8 তার হোল স্কয়ার -4 ইন্টু a মানে হচ্ছে x স্কয়ার এর সহগ মানে 2 ইন্টু c মানে হচ্ছে ধ্রুবক সংখ্যাটা মানে প্লাস k মানে k ইকুয়াল টু হবে 0। তাহলে -8 স্কয়ার করলে কত 64 মাইনাস 4 দুগুণে 8k ইকুয়াল টু 0, তাহলে আমি কি লিখতে পারি 8k ইকুয়াল টু 64, তাহলে k ইকুয়াল টু কত হয়ে যাবে 8 হয়ে যাবে, k এর মান পেয়ে গেলাম 8। কার মান বের করতে বলেছে, k স্কয়ার মাইনাস 5, তাহলে k স্কয়ার মাইনাস 5 মানে কত 8 স্কয়ার মাইনাস 5 মানে 64 মাইনাস 5 মানে হয়ে যাবে 59, মানে আমার অ্যান্সার হবে অপশন বি। তারপর কি বলছে দেখো, নিম্নলিখিত তথ্যের মোট কত, মোট কি, মোট মানে হচ্ছে কোন সংখ্যাটা সব থেকে বেশি বার আছে এখানে। তাহলে আমার অপশন গুলো একটু ফলো করি, দেখো 41 দিয়েছে, 41 কতবার আছে একবার, এখানে একটা দুটো আর এখানে একটা, মানে 41 কটা পেলাম আমি, তিনটে পেলাম। তারপরে অপশন দেখো 55, 55 কটা আছে এখানে একটা, আর 55 আছে, আর 55 নেই, 55 আছে একটা, তাহলে 55 তো হবে না। 48 কটা আছে এখানে একটা, এখানে একটা, দুটো, 48 পেলাম দুটো। আর 45 কটা আছে, 45 এখানে একটা আর পেলাম না, তাহলে 45ও একটাই আছে। তাহলে কোন সংখ্যাটা সব থেকে বেশি বার আছে, 41 সব থেকে বেশি 3 বার আছে, তাহলে মোট কত হবে 41 হবে। তারপর আচ্ছা এটার মান বের করতে বলেছে, তাহলে আমি আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজগুলো করি। তাহলে 10 ইন্টু 5 মাইনাস 9 করলে কত হয় -4 হয়, প্লাস এটাকে দেখো 41 দিয়ে কাটলে হয় 3 হয়, তাহলে প্লাস কত পাবো আমি 3 পাবো। তাহলে 10 গুণ -4 মানে কত -40 প্লাস 3 হবে কত -37। তারপর কি বলছে দেখো, একজন দোকানদার একটি জিনিসের দাম রুপিস 3930 নির্ধারণ করে, 3930 টাকা নির্ধারণ করে, মানে ওটা ধরো ধার্য মূল্য। 40% ছাড় দেওয়ার পরেও যদি সে ক্রয় মূল্যের উপর 20% লাভ করে তাহলে জিনিসটির ক্রয় মূল্য নির্ণয় করে। আচ্ছা ধার্য মূল্য কত 3930, ধার্য মূল্য কত 3930, ছাড় দিচ্ছে কত 40%, তাহলে 40% ছাড় দিলে বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য হবে কত 3930 ইন্টু 40% ছাড় দিচ্ছে মানে বিক্রয় মূল্য হবে ওটা ইন্টু 100 মাইনাস 40/100 মানে 60/100 এত টাকা, এটা হচ্ছে বিক্রয় মূল্য, 00 এটা কেটে গেল, তাহলে বিক্রয় মূল্য হলো এইটা 393 গুণ 6, এরকমই রেখে দিই আমি। তারপরে কি বলেছি, যদি সে ক্রয় মূল্যের উপর 20% লাভ, আচ্ছা লাভ হচ্ছে কত 20%, বিক্রয় মূল্য হচ্ছে এইটা, লাভ হচ্ছে 20%, তাহলে বিক্রয় মূল্য থেকে আমি যদি ক্রয় মূল্য বার করি তাহলে ক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য মানে 393 ইন্টু 6 ইন্টু 100 ডিভাইডেড বাই কি হয়ে যাবে, লাভ 20% হয়েছে মানে নিচেই 120 বসবে। আচ্ছা একটা শূন্য কাটলাম, 6 দিয়ে 12কে কাটলে হয় 2, 2 দিয়ে 10কে কাটলে হয় 5, মানে কত হবে 3 5 15 5 হাতে 1, 5 নং 35 একে 46 এর 6 হাতে 4, 3 5 15 4 19, মানে 1965 টাকা হবে ক্রয় মূল্য, মানে আমার অ্যান্সার হবে অপশন বি। তারপর
কি বলছে দেখো, একটি পাইপ 18 মিনিটে একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে এবং অন্য একটি পাইপ সম্পূর্ণ ভরা ট্যাঙ্কটি 19 মিনিটে খালি করতে পারে। মানে একটা পাইপ পূর্ণ করছে, একটা পাইপ খালি করছে। দেখো 18 মিনিটে ট্যাঙ্কটা পূর্ণ করতে পারে, মানে 18 মিনিটে ট্যাঙ্কটার এক অংশ পূর্ণ করে, 18 মিনিটে পূর্ণ করে এক অংশ। তাহলে 1 মিনিটে কতটা পূর্ণ করবে? 1/18 অংশ। আর অন্যটা কি করছে? খালি করছে। 19 মিনিটে খালি করছে পুরো ট্যাঙ্কটা, মানে 19 মিনিটে টোটালটা এক অংশ খালি করে। তাহলে 1 মিনিটে খালি করে কত অংশ? 1/19 অংশ। তাহলে 1 মিনিটে ভর্তি হচ্ছে 1/18 অংশ, আর 1 মিনিটে খালি হচ্ছে 1/19 অংশ। মানে যেহেতু ভর্তিটা তাড়াতাড়ি হচ্ছে, তাহলে ট্যাঙ্কটা ভর্তি হবে। তাহলে 1 মিনিটে কতটা ভর্তি হবে? 1/18 মাইনাস 1/19 অংশ, যেহেতু খালি হচ্ছে ওটা মাইনাস হবে। তাহলে 1 মিনিটে কত অংশ ভর্তি হবে? এটার যদি আমি লসাগু করি, লসাগু হবে কত? 18 ইন্টু 19, আর উপরে হবে তাহলে 19 মাইনাস 18। তাহলে কত হবে? 1/18 ইন্টু 19 করলে কত? আচ্ছা 18 গুণ 9, 18 গুণ 9 করলে হয় 162। 162 2 হাতে 16, 18 কে 18 আর 16 হয় 34। তাহলে 1 মিনিটে ভর্তি হতে, 1 মিনিটে কত অংশ ভর্তি হচ্ছে? 1/342 অংশ। তার মানে 1/342 অংশ ভর্তি হয় 1 মিনিটে। এক অংশ ভর্তি হতে কত টাইম লাগবে? এটা উল্টে যাবে, 1/1/342 হয়ে যাবে, মানে 342 মিনিটে। আমাকে কি চেয়েছে? ট্যাঙ্কের 1/3 তাহলে এক অংশ ভর্তি হতে টাইম লাগে 342 মিনিট। তাহলে 1/3 মানে 1/3 অংশ ভর্তি হতে কত টাইম লাগবে? 342 ইন্টু 1/3 মিনিট। কাটাকাটি করলে কত হয়? 114 মিনিট। মানে আমার অ্যান্সার হবে 114 মিনিট, অপশন এ হবে। তারপরেরটা কি বলছে দেখো, সেই ক্ষুদ্রতম সংখ্যাটি কত যেটির থেকে 9 বিয়োগ করলে সংখ্যাটি 13, 20, 10 এবং 23 দ্বারা বিভাজ্য হবে? তাহলে দেখো 13, 20, 10, 23 দ্বারা বিভাজ্য মানে আমাকে কি করতে হবে? 13, 20, 10 আর 23 এর লসাগু বের করতে হবে। তাহলে দেখো 10 আর 20 দুটোই 10 দিয়ে ভাগ করে যায়, আর বাকিগুলোকে সব মৌলিক সংখ্যা। তাহলে 10 দিয়ে ভাগ করলে কত হয়? 10 দিয়ে দিলে 2, 1, 23, আর কিছু দিয়ে যাবে না, মানে এদের লসাগুটা হবে এদের গুণফল। 13 গুণ 2 করলে হয় 26, 26 গুণ 23, 26 গুণ 23 করলে কত? 3, 6, 18, 8 হাতে 1, 3 দুগুণে 4, 1, 7, গুণ 6 দুগুণে 12, 2 হাতে 1, 2 দুগুণে 4, 1, 5, 8, 7, 2, 9, 5। আর কত থাকছে? আর থাকছে হচ্ছে 10, মানে কত হলো? 5, 9, 8, 0। মানে এদের লসাগু কত? 5, 9, 8, 0। মানে 5, 9, 8, 0 সংখ্যাটা এদের সবার দ্বারা বিভাজ্য। আমাকে কি বলেছে? যেটির থেকে আরো 9 বিয়োগ করলে তবে এরা এত দ্বারা বিভাজ্য হবে। মানে সংখ্যাটা এর থেকে আরো 9 বেশি হবে, তবেই তো আমার 9 মানে আমার অবশিষ্ট থাকবে। এটির থেকে মানে সংখ্যাটা তাহলে আমার কত হবে? এর সাথে আরো 9 বেশি, মানে কত হবে? 5, 9, 8, 9। তার মানে দেখো 5, 9, 8, 9 থেকে যদি 9 বিয়োগ করো তবে হয় 5, 9, 80। তার মানে এই সংখ্যাটা এত দ্বারা বিভাজ্য হবে। তাহলে সংখ্যাটা কত হবে? 5, 9, 8, 9। মানে আমার অ্যান্সার হবে অপশন এ। তারপরেরটা কি বলছে দেখো, দক্ষ 89 কিমি পার ঘন্টা বেগে 445 কিমি, পরবর্তী 495 কিমি 55 কিমি পার ঘন্টা বেগে এবং পরবর্তী 250 কিমি 50 কিমি পার ঘন্টা বেগে ভ্রমণ করে। পুরো যাত্রায় তার গড় গতি কত? আচ্ছা গড় গতি সমান সমান কি? গড় গতি সমান সমান হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। গড় গতি সমান সমান কি? সমান সমান হবে মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। তাহলে দেখো তার মোট অতিক্রান্ত দূরত্ব কি টোটাল কতটা দূরত্ব গেছে? এখানে গেছে 445 কিমি, তারপরে 495 কিমি, তারপরে 250। মানে মোট অতিক্রান্ত দূরত্ব কত? সেটা হবে 445 যোগ 495 যোগ 250। মানে কত কিমি হবে? 5 আর 5 10 0, হাতে 1, 5 আর 6 9, 15 4 19 9, হাতে 1, 2 3 4 7 4 11। এত কিমি মোট গেছে। এবার মোট সময় বের করতে হবে। প্রথমে দেখো 89 কিমি পার ঘন্টা বেগে 445 কিমি গেছে। তাহলে এই প্রথম 445 কিমি যেতে টাইম লেগেছে কত? 445 মানে অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ বাই 89। তাহলে করলে কত? এটাকে দেখো 5 দিয়ে গুণ করলে চলে আসে, মানে এখানে লাগলো 5 ঘন্টা। তারপরে দেখো 495 কিমি গেছে 55 কিমি পার ঘন্টা বেগে, এক্ষেত্রে টাইম লেগেছে কত? 495 ডিভাইডেড বাই 55, এত ঘন্টা। 55 দিয়ে আচ্ছা 55 দিয়ে কাটলে হবে 9। তাহলে যেতে কত টাইম লাগলো? পরের টুকু যেতে 9 ঘন্টা। আর লাস্টের 250 কিমি গেছে 50 কিমি পার ঘন্টা বেগে, মানে টাইম লেগেছে কত? 250 ডিভাইডেড বাই 50, মানে 5 ঘন্টা। তাহলে টোটাল টাইম কত লাগলো? এই তিনটের যোগফল, মানে 5 আর 9 14 আর 5 টোটাল 19 ঘন্টা টাইম লাগবে। তাহলে গড় গতিবেগ কত? মোট অতিক্রান্ত দূরত্ব, মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 1190 বাই মোট সময় মানে 19। তাহলে মোট টাইম কত লাগলো? 1190 বাই 19। এটাকে যদি আমি ভাগ করি তাহলে কত? প্রথমে 6 বার দিলে হয় 114, মানে 3 শূন্য, একবার যাবে, একবার দিলে হয় 19 একে 19। নাকি ঠিক করলাম? ও 3 কেন, 50, 50।
তাহলে 2 বার যাবে, 2 বার দিলে হয় 38 মানে 12, পয়েন্টের জন্য 0 মানে 6 বার আবার যাবে, 114 মানে 62.6 সামথিং, মানে 62.63 দেখো অপশনটা রয়েছে, কোন অ্যান্সার হবে অপশনে, 2 দশমিক স্থানে বের করতে বলেছে। তারপর একটা কি বলছে তোকে, একটি চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল তার সমগ্র তলের ক্ষেত্রফলের অর্ধেক, যদি এর উচ্চতা 102 সেমি হয় তাহলে এর ব্যাসার্ধ নির্ণয় করো। দেখো চোঙের পার্শ্বতলের ফর্মুলা কি, চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল তার ফর্মুলা হচ্ছে 2 পাই আর এইচ, 2 পাই আর এইচ, যেখানে আরটা হচ্ছে ব্যাসার্ধ আর এইচটা হচ্ছে উচ্চতা। আর চোঙের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফলের সাথে আরো ভূমির ক্ষেত্রফল আর উপরের ক্ষেত্রফল যোগ করতে হয়, মানে 2 পাই আর এইচ এর সাথে আরো 2 পাই আর স্কয়ার যোগ করতে হয়, মানে কি হয় 2 পাই আর ইনটু আর প্লাস এইচ, এটাকে কমন নিলেই আর প্লাস এইচ এরকম আসে। কি বলেছে, একটি চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল মানে এই 2 পাই আর এইচটা সেটা সমগ্র তলের ক্ষেত্রফলের অর্ধেক, মানে 2 পাই আর ইনটু আর প্লাস এইচ এর অর্ধেক। কি বলেছে তার মানে 2 পাই আর এইচ ইজ ইকুয়াল টু 2 পাই আর ইনটু আর প্লাস এইচ, তার অর্ধেক মানে এটা বাই 2, এই 2 2 কেটে গেল, তাহলে পাই আর পাই আর দুপাশ থেকে কেটে গেল, কি পড়ে থাকছে 2h ইজ ইকুয়াল টু আর প্লাস এইচ। তাহলে এইচটাকে যদি বাপাশে পাঠাই আমি কি পাবো, h ইজ ইকুয়াল টু আর পাবো। দেখো আমার উচ্চতাটা বলে দিয়েছে, h এর মান বলেছে 102, তাহলে আর ইজ ইকুয়াল টু কত হবে, h ছিল, তাহলে আর ইজ ইকুয়াল টু হবে 102 সেমি, তাহলে এর ব্যাসার্ধ কত 102 সেমি হবে, মানে আমার অ্যান্সার হবে অপশন ডি। এটাও খুব সুন্দর অঙ্ক দিয়েছে। তারপর একটা কি বলেছে দেখো, 6টি সংখ্যার যোগফল 300, তাদের গড়। তো গড় কি করে নির্ণয় করবো, যোগফল বাই সংখ্যা, যতগুলো সংখ্যা সেটা করলেই বেরিয়ে যাবে, তাই দিয়ে ভাগ করলে কত 50, তাহলে তাদের গড় হবে 50, অপশন ডি। তো আজকের ক্লাসে বেশ কিছু ভালো অঙ্ক ছিল, কয়েকটা অঙ্ক খুব ক্যালকুলেটিভ দিয়েছিল আর কিছু সোজা সোজা অঙ্ক ছিল। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর এই চ্যানেলে নতুন হলে এই ধরনের ভিডিও পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে এত দূরই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।